নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে PECE 145 ইউনিট নাম্বার 6 টপিক এডুকেশন সেক্টর এই আলোচনায় আমি অঞ্জন কুমার বসু আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় ভারতের উন্নয়ন এর একটা উল্লেখযোগ্য দিক এডুকেশন সেক্টর। এই এডুকেশন সেক্টরের বিভিন্ন দিক যা অর্থনীতির অঙ্গ, যা আর্থিক উন্নয়নের সাথে কিভাবে সংযুক্ত সেই বিষয়ের আলোচনা। আমি প্রথমে পার্ট একক অর্থাৎ এই ইউনিটের উদ্দেশ্যগত দিকের উপর আলোকপাত করব। আপনারা এই পার্ট একক পঠন পাঠনের মধ্য দিয়ে কোন কোন বিষয় সম্পর্কে অবগত হবেন। আমি বলতে চাই এই পার্ট একক এর পঠন পাঠনের মধ্য দিয়ে আপনারা যে বিষয়গুলি উপলব্ধি করবেন তা হলো মানব পুঁজি এবং মানব উন্নয়ন এই বিষয়ের মধ্যে পার্থক্য করতে সক্ষম হবেন। এর পাশাপাশি ভারতের শিক্ষা ক্ষেত্র যার বিভিন্ন দিক রয়েছে, বিশেষ করে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা, এই বিষয় সম্পর্কে অবগত হবেন। এর পাশাপাশি শিক্ষা অর্জন এবং তার যে ফলাফল সেই বিষয় সম্পর্কে আপনারা এই পঠন পাঠনের মধ্য দিয়ে উপলব্ধি করতে সক্ষম হবেন। এছাড়া শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ কিভাবে স্বাধীনতা পরবর্তী সময়কাল থেকে আজকের সময়কাল পর্যন্ত কিভাবে সময়ের সঙ্গে তাল রেখে ভারতের মানব সম্পদ উন্নয়ন দপ্তর এবং ভারতের অর্থ বিভাগ কিভাবে সঙ্গতি রেখে দেশের জনগণের শিক্ষার ধারাকে এগিয়ে নিয়েছে এবং দেশের সম্পদ বৃদ্ধির সম্ভাবনাকে উজ্জ্বল করেছে। আমি এই পাঠ এককের মধ্য দিয়ে এটাও বলতে চাই যে পাঠক সমাজ উপলব্ধি করতে সক্ষম হবে ভারতের শিক্ষা খাত কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে যে বৃদ্ধির প্রবণতা রেখেছে সেই বিষয় সম্পর্কে পাঠক সমাজ উপলব্ধি করতে পারবে এবং শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের যে বিকল্প উৎসের রূপরেখা যা অর্থনীতিবিদরা প্রদান করেছে সেই বিষয় সম্পর্কেও কিন্তু পাঠক সমাজ এই পাঠ এককের পঠন পাঠনের মধ্য দিয়ে তারা উপলব্ধি করতে পারবে। আমি প্রথমে বলতে চাই, আমি প্রথমে যে বিষয়টার উপর আলোকপাত করতে চাই তা হচ্ছে মানব পুঁজি এবং মানব উন্নয়ন, এই দুইয়ের মধ্যে কি পার্থক্য। আমরা মানব পুঁজি বলতে যা বুঝি তা এইভাবে আমরা বলতে পারি, যা আমাদেরকে একটা ধারণা প্রদান করে যে কিভাবে মানব পুঁজি এবং মানব উন্নয়ন সম্পর্কযুক্ত বা তার মধ্যেকার পার্থক্য রয়েছে। মানব পুঁজিকে সংজ্ঞায়িত করা যেতে পারে যে জনসংখ্যার কাছে থাকা যে জ্ঞান, অর্থাৎ জনগণের জ্ঞান এবং জ্ঞানকে কার্যক্ষেত্রে তার প্রয়োগ করা বা বিনিয়োগ করা,
যে ক্ষমতা সেটাকে আমরা মানব পুঁজি বলছি। মানব পুঁজির অন্তর্ভুক্ত সমস্ত জ্ঞান এর মধ্যে দক্ষতাকে আমাদের বিশেষভাবে দেখতে হবে। অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স এবং বুদ্ধিমত্তা, প্রশিক্ষণ এবং বিচার এবং প্রজ্ঞামূলক ব্যক্তিগতভাবে এর সম্মিলিত ক্রমবর্ধমান যে ব্যবহার, যা একটা দেশ বা একটা জাতির উন্নয়নের লক্ষ্য হয়ে ওঠে, সেটাকেই আমরা বলছি মানব পুঁজি। এবং এই মানব পুঁজি 1950-এর দশক থেকে যদি আমরা এর অগ্রগতির দিকে লক্ষ্য রাখি, তাহলে দেখতে পাবো অর্থনীতিবিদরা বলছেন যে অর্থনৈতিক উন্নয়নে বা অর্থনৈতিক উন্নয়নের নির্ধারক হিসেবে মানব পুঁজি কিন্তু কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে। এবং এক্ষেত্রে শিক্ষা এই মানব পুঁজির বিষয়টিকে সমৃদ্ধ করে এবং শিক্ষা এবং মানব পুঁজি এই দুইয়ের সম্মিলিত অগ্রগতি আজকের ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে। অন্যদিকে মানব উন্নয়ন বলতে আমরা ঠিক কি বুঝি? মানব উন্নয়নের বিষয়টিকে যদি আমরা একটা সংজ্ঞা প্রদান করার চেষ্টা করি বা কাকে বলে মানব উন্নয়ন, সেটাকে এইভাবে আমরা বলতে পারি যে মানব পুঁজি সূত্রধারে মানুষের জীবনযাত্রার বা মানব পুঁজিকে কাজে লাগিয়ে মানুষের জীবনযাত্রার যে উন্নয়ন, বিশেষ করে তার স্বাধীনতা, বিশেষ করে তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত, স্বাস্থ্য, তার উন্নয়নের বিভিন্ন দিক, যা কিন্তু মানব পুঁজির উপর বা তার কর্মক্ষমতার উপর নির্ভর করে অনেকটা তৈরি হয়। তাই মানব উন্নয়নকে সংজ্ঞায়িত করা হয় জনগণের স্বাধীনতা, সুযোগ বৃদ্ধির প্রক্রিয়া, যার সাথে সামগ্রিক সুস্থতা, এই বিষয়গুলো রয়েছে। উন্নয়ন হলো সাধারণ মানুষের প্রকৃত স্বাধীনতা, যার সাথে তাদের জীবন ধারণের বিষয়টি যুক্ত থাকে। অর্থনীতিবিদ মাহবুব উল হক দ্বারা এই নকশাটা তৈরি হয়েছে, অর্থাৎ এই কাঠামোটা বিকশিত হয়েছে। এই ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে শিক্ষা ও স্বাস্থ্য মানব কল্যাণের অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ কোনো মানব গোষ্ঠীর যখন উন্নয়নের কথা আমরা বলবো, তাহলে শিক্ষা ক্ষেত্র এবং স্বাস্থ্য ক্ষেত্রের অগ্রগতি, যেমন ধরুন উন্নত রাষ্ট্রগুলো এবং অনুন্নত রাষ্ট্রের মধ্যে এটাই পার্থক্যগত দিক যে উন্নত রাষ্ট্রের শিক্ষার হার অনেক বেশি, উন্নত রাষ্ট্রের স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত, উন্নত রাষ্ট্রের মাথাপিছু আয় অনেক বেশি, আর অনুন্নত রাষ্ট্রের ঠিক এর বিপরীত চিত্র আমরা লক্ষ্য করি। কাজেই মানব পুঁজি এবং মানব উন্নয়ন এই দুইয়ের মধ্যে স্পষ্টগত দিক থেকে একটা
পার্থক্য আমরা কিন্তু লক্ষ্য করি। এবং মানব উন্নয়নের সাথে চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্যের উন্নয়ন কিন্তু সংযুক্ত রয়েছে। ফলে মানব উন্নয়ন এর এই বিষয়টি সচেতনতার একটা দিকও রয়েছে। মানব উন্নয়ন ঘটে যখন অর্থনীতির অধিকাংশ মানুষ শিক্ষিত এবং সুস্থ থাকে। অর্থাৎ দেশের মানুষের অর্থনৈতিক অগ্রগতি না হলে মানব উন্নয়ন কিন্তু হয় না, এবং মানুষ শিক্ষিত এবং সুস্থ থাকলে এই মানব উন্নয়ন এর বিষয়টি ঘটে। এখন আমরা দেখার চেষ্টা করব যে ভারতের শিক্ষা ক্ষেত্র, সেই শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ বা শিক্ষা ক্ষেত্রে কোন ধরনের নীতি গ্রহণ করা হয়েছে, অর্থাৎ কি ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল ভারতে, এবং অবশ্যই স্বাধীনতা পরবর্তী পর্বের বিষয়ের উপর আমরা দেখব। এবং শিক্ষা ক্ষেত্র বলতে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা। তার কারণ বিভিন্ন তথ্য প্রমাণ এটা বলছে যে এই ক্ষেত্রগুলো কিন্তু বিভিন্নভাবে ভিন্ন ধরনের চিত্র পরিবেশন করছে। ঠিক আছে, তো আমরা ভারতের শিক্ষা ক্ষেত্রের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো যে শিক্ষা ক্ষেত্র দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়াকে সংগঠিত করে, এবং এটার মধ্য দিয়ে এমনকি ভবিষ্যতের নেতা বা নেতৃত্ব তৈরি হয়। অর্থাৎ শিক্ষা একটা উন্নত লিডারশিপও তৈরি করে, এটা বলা হচ্ছে, যা একটা গোষ্ঠী বা সম্প্রদায়ের কে সমৃদ্ধ করে। অর্থাৎ শিক্ষা হচ্ছে একটা বৃহত্তর ক্ষেত্র বা পরিমণ্ডল, এবং এটা খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করে মানুষের শক্তি বৃদ্ধিতে বা একটা রাষ্ট্রের দক্ষতা এবং জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করার ক্ষেত্রে, এবং নতুন নতুন ক্ষেত্র প্রসারিত করে। এডুকেশন শুধুমাত্র যে দক্ষতা বাড়ায় তাই নয়, তা মানব জীবনের সামগ্রিক অগ্রগতি বা সাম্যতা আনার ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা গ্রহণ করে।
এবং এটা বলা হচ্ছে যে সাম্প্রতিক কালে যে ভারতবর্ষের এই অগ্রগতি একটা নতুন ক্ষেত্র হয়ে উঠতে পারে শিক্ষা ক্ষেত্র, এবং শিক্ষার উন্নয়নের মধ্য দিয়ে ভারতের অগ্রগতি আরো বৃদ্ধি পেতে পারে। মোটামুটি ভাবে আমরা 3টে ভাগে শিক্ষার ক্ষেত্র বিষয়টিকে পর্যালোচনা করতে পারি। আমরা যার প্রথম ফেজ পাচ্ছি এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা। এখানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত প্রাইমারি শিক্ষা, যেটাকে প্রাইমারি এন্ড আপার প্রাইমারি, প্রাইমারি হচ্ছে 1 থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, এবং আপার প্রাইমারি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেভেলটাকে আমরা বলছি আপার প্রাইমারি। এই ক্ষেত্রে শিক্ষার বিষয়টা একটা পিরামিড আকৃতির ছকে অগ্রগতি ঘটেছে, এবং আমাদের দেশে 1 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষা যে প্রোগ্রাম 1999 সালে সর্বশিক্ষা অভিযান তা গ্রহণ করা হয়েছে, এবং এক্ষেত্রে বিভিন্ন ধরনের কর্মপন্থা ভারত সরকার গ্রহণ করেছে, এবং এই প্রাথমিক শিক্ষার বিষয়টি ছিয়াশিতম সংবিধান সংশোধন, যা 2002 সালের অ্যামেন্ডমেন্টে ইনক্লুড করা হয়েছে, এবং বাধ্যতামূলক শিক্ষা, প্রাথমিক শিক্ষা বিষয়টিকে একটা ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার হিসেবে প্রতিটা শিশু রাষ্ট্রের কাছে প্রাপ্য বা সরকারের কাছে প্রাপ্য এমন অধিকার দেওয়া হয়েছে। এবং এটাও দেখা গেছে যে 1951-52 থেকে 2015 সময়কাল পর্যন্ত 1.3 মিলিয়ন, 0.2 মিলিয়ন থেকে 1.3 মিলিয়ন মানুষ শিক্ষা গ্রহণ করেছে, যেটা পরবর্তীকালে 1951 থেকে 2015 তে এটা আরো সময়ের সঙ্গে সঙ্গে যে উন্নয়নের রূপরেখা আমরা পাই তা আরো বৃদ্ধি পেয়েছে, এবং এটা বলা হয় যে স্কুলের সংখ্যা, যেখানে 1951 সালে 22 মিলিয়ন ছিল, 2015 সালে তা দাঁড়াচ্ছে 198 মিলিয়ন। এইভাবে
প্রাথমিক শিক্ষার একটা বিস্তৃতি বা বিকাশ লক্ষ্য করা গেছে। সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি একই ধরনের প্রবণতা। স্বাধীনতার সময়ে যা শুরু হয় ক্লাস 9 থেকে 10 এবং সিনিয়র সেকেন্ডারি এডুকেশন যেটাকে বলা হচ্ছে ক্লাস 11 থেকে 12, এই ক্ষেত্রেও সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপক রদবদল লক্ষ্য করা গেছে এবং দেশে একটা বিরাট সংখ্যক অগ্রগতির চিত্র ইস্ট এশিয়ান, দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে ভারতের একটা বিশেষ স্থান তৈরি হয়েছে এবং এক্ষেত্রে আমরা যদি দেখি যে সেকেন্ডারি এডুকেশন এর যে ইনস্টিটিউশন অর্থাৎ স্কুলগুলো তা 0.1 মিলিয়ন যে সংখ্যাটা 2001 সালের একটা পরিসংখ্যান থেকে পাওয়া যাচ্ছে, সেটা 2015 সালে হয়ে যাচ্ছে 0.2 মিলিয়ন। অর্থাৎ সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এই চিত্র কিন্তু আমাদের শিক্ষা ক্ষেত্রের অগ্রগতির একটা দিশা প্রদান করে। দেখুন, আপনারা স্টাডি মেটেরিয়ালসে এই সমস্ত পরিসংখ্যান সমস্ত বিষয়ের আলোচনার সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে। আমি মোটের উপর যেটা বলতে চাই যে সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতা পরবর্তী শুরুর দিক থেকে আজ 2024-এর শেষ প্রান্তে এসে ক্রমাগত ছাত্র সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, স্কুলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানুষের মধ্যে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। হায়ার এডুকেশন এটা একটা এমন ক্ষেত্র যেটা আমরা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর থেকে গ্রহণ করি। 1950 এবং 1960-এ যে চিত্র আমরা লক্ষ্য করি কলেজ বিশ্ববিদ্যালয়ে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে তার সংখ্যার একটা ব্যাপক রদবদল লক্ষ্য করা গেছে। আমি বলতে চাই যে ভারতে যে সংসদীয় গণতান্ত্রিক
ব্যবস্থার উন্নয়নের সঙ্গে তাল রেখে উচ্চশিক্ষার ক্ষেত্রেও সোশ্যাল প্রোগ্রেস এবং পলিটিক্যাল ডেমোক্রেসি, রাজনৈতিক গণতন্ত্রীকরণ করা। এই পর্বে নাম্বার অফ কলেজ বা ইনস্টিটিউশন ইনক্রিজড হচ্ছে, যেখানে 1951 সাল নাগাদ 0.1 মিলিয়ন আমরা কলেজ লক্ষ্য করছি, সেটা 2015-তে সেটা যা দাঁড়াচ্ছে 3.8 মিলিয়ন, এবং এটা 38 গুণ অর্থাৎ 38 গুণ বৃদ্ধি পাচ্ছে। ইউনিভার্সিটির সংখ্যা, যেখানে আমরা 1951 সালে 27টা বিশ্ববিদ্যালয়ের নাম পাচ্ছি বা নথিভুক্ত বিশ্ববিদ্যালয় ছিল, সেটা 2015 সালে এসে দাঁড়াচ্ছে সংখ্যাটা 760। আজকের দিনে দাঁড়িয়ে এই সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। প্রায় 1951 থেকে 1951 পরবর্তী পর্বে অর্থাৎ 2015 নাগাদ এই যে বৃদ্ধি, তা 28 গুণ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। যদিও তা ভারতের জনসংখ্যার সাথে সামঞ্জস্য বিধান করে না, বা আরো বিশ্ববিদ্যালয় চাই, আরো কলেজ বা উচ্চশিক্ষার ক্ষেত্র চাই, এটা প্রশ্নের বিষয় রাখে না, যা আমাদের জনসংখ্যার তুলনায় কম। এমনকি ছাত্র শিক্ষক যে রেশিও থাকা উচিত, সেটাও আমরা অনেক সময় বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে লক্ষ্য করি না, বা সেই সমস্যা আমাদের দেশে রয়েছে। কিন্তু মোটের উপর এটা আমাদের বলতেই হয় যে আমরা ক্রমান্বয়ে উন্নত প্রযুক্তি, উন্নত প্রফেশনাল দক্ষতা এবং উন্নত শিক্ষা কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে চলেছি। এখন আমাদের দেখতে হবে যে শিক্ষাক্ষেত্রের এই অগ্রগতি কি ফলাফল তৈরি করল। সেক্ষেত্রে বলা যায় যে শিক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের যে স্বাভাবিক অধিকার, সেটা পূরণ করতে পারি। Right to children to free and compulsory education, RTE, এই রাইট যেমন শিক্ষাক্ষেত্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এর পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করেছি যে শিক্ষাক্ষেত্রে লিঙ্গগত আমাদের দেশে লক্ষ্য করা গেছে। যেমন এরিয়া কেন্দ্রিক
শিক্ষা ক্ষেত্রের অগ্রগতি ভিন্ন ভিন্ন হয়েছে। ভারতের সব রাজ্যে বা সব অঞ্চলে একই ধরনের শিক্ষার হার লক্ষ্য করা যায়নি এবং কিছু অঞ্চল যেমন কেরালা, সেখানকার 94% মানুষ শিক্ষা পায়। মিজোরাম, লাক্ষাদ্বীপ, ত্রিপুরা এই সমস্ত রাজ্যে শিক্ষার হার বেশি, অন্যান্য রাজ্যে তুলনামূলকভাবে কম। এবং এটাও লক্ষ্য করা গেছে, আমি পরিসংখ্যান গুলোর খুব একটা উল্লেখ করছি না, তার কারণ সমস্ত পরিসংখ্যান আমাদের ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে আপনাদের জন্য স্টাডি মেটেরিয়ালস এর ব্যবস্থা রয়েছে, সেখানে এই সংক্রান্ত আলোচনায় প্রতিটা ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সের একটা পরিসংখ্যান এর একটা উন্নত চিত্র তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি আমি এটাও বলতে চাই যে শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চল এর ক্ষেত্রে শিক্ষার হারের একটা পার্থক্য রয়েছে। যেমন আমরা মানব উন্নয়নের ক্ষেত্রে শহর এবং গ্রামের মধ্যে, অর্থাৎ মানুষের জীবনযাত্রার যে মাপকাঠি, সেই মাপকাঠির দৃষ্টিভঙ্গিতে একটা পার্থক্য লক্ষ্য করি। তেমনই চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শহর অঞ্চল এবং আধা শহর অঞ্চল এবং গ্রামীণ অঞ্চল এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এই সব ক্ষেত্রে শিক্ষা উন্নয়নের বা শিক্ষা ক্ষেত্রে প্রসারণশীলতার একটা অভাব বা কমতি বা ঘাটতি রয়েছে। কিন্তু এটা আমাদের অস্বীকার করার উপায় নেই। সর্বশিক্ষা অভিযানের মধ্য দিয়ে ভারত সরকার দেশের সমস্ত শিশুদের 1 থেকে 14 বছরের মধ্যে শিক্ষার আয়োজন করেছে, কিন্তু অনেক বাবা মার অসচেতনতা বা পারিবারিক অনুন্নয়নের বা আর্থিক সমস্যা শিক্ষার্থীকে তার মানবাধিকার অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে। সাধারণ ভারতবাসী হিসেবে আমাদের সবাইকে ভেবে দেখতে হবে এই প্রতিবন্ধকতা থেকে কিভাবে আমরা আমাদের দেশ, আমাদের জাতি কে বের করতে পারি। তবে ভারতের অগ্রগতি, ভারতের উন্নয়ন, মানব পুঁজির সঠিক ব্যবহার এবং মানব উন্নয়ন এর বিষয়গুলি বাস্তবায়িত হবে। আর একটা বিষয় যেটা লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে যে শিক্ষা
ক্ষেত্রের প্রসারণশীলতার মাঝেও লিঙ্গগত একটা বৈষম্য লক্ষ্য করা গেছে এবং সেক্ষেত্রে দেখা গেছে নারী এবং পুরুষ শিক্ষার্থীর সংখ্যার মধ্যে একটা পার্থক্য রয়েছে। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে মেয়েরা যে পরিমাণ অংশগ্রহণ করছে, পরবর্তীকালে সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে তা অংশগ্রহণের সংখ্যা অনেক কমে যাচ্ছে। ফলে একটা পুরুষ শিশু এবং একটা নারী শিশুর অংশগ্রহণে, শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণের বা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে নানান ধরনের সমস্যা এসে তৈরি হয়েছে। সেক্ষেত্রে বাবা মায়েরা সচেতনতার অভাব এর কারণে মেয়েদেরকে অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছেন। এটা ভারতের একটা বড় সমস্যা। তবে এটাও পাশাপাশি লক্ষ্য করা গেছে যে এই পরিসংখ্যানেরও পরিবর্তন হচ্ছে এবং সময়ের সঙ্গে তাল রেখে নারী শিক্ষা উপর জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি গুণগত মানের একটা প্রশ্ন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে যে আমাদের শিক্ষা আমাদেরকে কতটা আমাদেরকে সমৃদ্ধ করছে এবং সেই শিক্ষা অর্জনের মধ্য দিয়ে মানব উন্নয়নের ক্ষেত্রকে কিভাবে প্রসারিত করা যায় সেই নিয়ে নতুন করে ভাবনা চিন্তা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ বা সার্ভে অনুসারে অনেক শিশুই তার নির্দিষ্ট যে শ্রেণীকক্ষ, সেই শ্রেণীকক্ষে তার যা যা শেখা উচিত তা শিখে উঠতে পারছে না। এর কারণ নানান ধরনের হতে পারে। তার অপুষ্টিজনিত সমস্যা, উপযুক্ত পরিবেশ না পাওয়া, ছাত্র শিক্ষক এর রেশিও, পারিবারিক দারিদ্রতা ইত্যাদি বিষয়গুলি। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মানব পুঁজিকে
সম্মিলিতভাবে উন্নয়নের স্বার্থে, মানবিকতার স্বার্থে, জাতীয়তাবাদের স্বার্থে বিনিয়োগ করতে হবে। তাহলে আমরা একটা উন্নত ভারতবর্ষ, একটা সুস্থ পৃথিবী বিশ্বের কাছে, বিশ্বের সমগ্র মানব জাতির কাছে হাজির করতে পারব। দেখুন, এটা শুধুমাত্র সরকারের উদ্যোগ হতে পারে না, শুধুমাত্র কোনো ইনস্টিটিউশনের উদ্যোগ হতে পারে না। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে শিক্ষাগত ফলাফল ফলপ্রসূ হবে। আমি আমার পরবর্তী আলোচনা শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ, এই আলোচনায় শুরুতে আমি বলতে চাই যে শিক্ষা ভারতের সংবিধান অনুসারে যৌথ তালিকাভুক্ত, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত নীতি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্য দিয়ে ফলপ্রসূ হবে। এবং মিশ্র অর্থনীতির মতো শিক্ষা ক্ষেত্রকেও আজকের দিনে দাঁড়িয়ে সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ কেও উৎসাহিত করা হয়েছে। অনেকে বলবেন যে বেসরকারীকরণ শিক্ষাক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি করে এবং বেসরকারীকরণের মধ্য দিয়ে পুঁজিপতি শ্রেণী শিক্ষাকে নিজের মতো করে চালিত করে এবং দেশের মানব উন্নয়নের ক্ষেত্রে তা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। কিন্তু দেশের জনগণের বা মানব পুঁজির বিকাশের সমস্ত সম্ভাবনাকে বের করতে হলে খুব সুস্থভাবে প্রচুর পরিমাণে বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে প্রয়োজন। 200 বছরের বেশি সময়কাল ধরে চলে আসা ঔপনিবেশিক শাসন ভারতের উন্নয়নের অনেক ক্ষেত্রকে এমনভাবে স্তব্ধ করে দেয়, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে 1947-এ সদ্য স্বাধীন হওয়া ভারতবর্ষকে মানব উন্নয়নের বিষয়টিকে প্রাধান্য দিতে হয় এবং সেই উন্নয়নের ধারা হয়তো একটু ধীর গতির, কিন্তু পরবর্তী পর্বে সময়ের সঙ্গে তাল রেখে সেই উন্নয়নের ধারাবাহিকতাকে অনেক বেশি গতিশীল করার জন্য
সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকেও উৎসাহিত করা হয়। তাতে করে কর্মসংস্থান বৃদ্ধি পায়, তাতে করে বেশি বেশি পরিমাণ ছাত্রছাত্রী শিক্ষাক্ষেত্রে শিক্ষা অর্জন করতে পারে। এর পাশাপাশি দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরা সরকারি শিক্ষাক্ষেত্রে শিক্ষা অর্জন করে। একটু কম মেধার ছাত্রছাত্রীদের মধ্যেও মেধা অন্বেষণের জন্য বেসরকারি শিক্ষাক্ষেত্রের মতো বিষয়গুলিকে উৎসাহিত করা হয়। সেখানে ম্যানেজমেন্ট কোটা রাখা হয়, সেটা খুবই সীমিত পরিমাণে, এবং সেই ম্যানেজমেন্ট কোটার যে সমস্ত ছাত্রছাত্রীকে নেওয়া হয় তারা তাদের উৎকর্ষতা পরবর্তীকালে প্রমাণ করে বিভিন্ন ক্ষেত্রে বা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে। কাজে শিক্ষার সরকারিকরণ যেমন প্রয়োজন, তেমনি উদারীকরণের নীতি অনুযায়ী বেসরকারীকরণের মধ্য দিয়েও কিন্তু শিক্ষার বিষয়টিকে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে খুব দ্রুততার সাথে পৌঁছে দেওয়া সম্ভব। আমি বলতে চাই, সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ দুই সময়ের সঙ্গে তাল রেখে বিভিন্ন তথ্য পরিসংখ্যান এর থেকে যা জানা যায় তা বৃদ্ধি পেয়েছে। আমরা 1947-এ শিক্ষাক্ষেত্রে আমাদের বাজেটের যত অংশ ব্যয় করতাম, বিশেষ করে সরকারি ক্ষেত্রে জিডিপির 1.5%, 1960-61-তে, 1970-71-এ 2.1%, 1980-81-তে 3%, এবং 90-91-এ 3.8, 2001-এ 4.1, এবং 2010-11-য় 4.1, এবং 10-11-য় এই মাত্রায় কিন্তু এগিয়ে চলা সম্ভব হয়েছে। শিক্ষাক্ষেত্রে এই যে সরকারি উদ্যোগে বিনিয়োগ তা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, এবং শিক্ষাকে মানব সম্পদ হিসেবে গণ্য করে ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক নানান ধরনের অনুসন্ধান চালিয়ে আসছে, এবং ক্রমাগত শিক্ষা
ক্ষেত্রকে প্রসারিত করার যে প্রচেষ্টা, সেটাই কিন্তু শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ। সরকারের হয়তো সর্বক্ষেত্রে বিনিয়োগ যথার্থভাবে হয় না, তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি গড়ে ওঠা এবং বেসরকারি শিক্ষাক্ষেত্রগুলো তৈরি, তাকে নিয়ন্ত্রণের উপরে কিন্তু সরকারের প্রখর দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়। ফলে পুঁজিপতি মালিক শ্রেণী যারা শিক্ষাক্ষেত্রে আর্থিক বিনিয়োগ করছেন, তারা কিন্তু তাদের স্বেচ্ছাধীন ভাবে ছাত্রছাত্রীদের উপর শিক্ষার অর্জনের ফিস চাপিয়ে দিতে পারেন না। তবে আমাদের সবার মধ্যে একটা সচেতনতাও থাকা প্রয়োজন। বিভিন্ন ক্ষেত্রে আমরাও অনেক সময় অনেক বিষয়ের সাথে সমঝোতা করার ভাবনায় চালিত হই। এই জায়গাগুলো সম্পর্কে কিন্তু সমগ্র মানব সমাজকে বা সমগ্র ভারতবাসীকে সচেতন থাকতে হবে। সেই সচেতনতায় শিক্ষাক্ষেত্রের অগ্রগতি সাধন করবে এবং মানব পুঁজি যথার্থ ব্যবহারের মধ্য দিয়ে মানব উন্নয়নের ধারাকে অক্ষুণ্ণ রাখবে। পাশাপাশি অর্থের সমস্যাকে সমাধান করার জন্য শিক্ষাক্ষেত্রে নানান ধরনের উদ্যোগও গ্রহণ করতে হবে। যেমন অনেকগুলো ছোট ছোট ইনস্টিটিউশনকে যদি আমরা একটা বড় ইনস্টিটিউশনের সাথে সংযুক্ত করি, যেখানে ছাত্র নেই, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আমরা অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করি, তাহলে সেটা হবে একটা বিকল্প পদ্ধতি। এই ডিবিটি নামক ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট ইনস্টিটিউশনকে একত্রিত করা, যেখানে ছাত্র নেই সেখানে শিক্ষকদেরকে না রেখে, যেখানে ছাত্র আছে সেখানে শিক্ষকদেরকে পাঠিয়ে দেওয়া বা শিফট করে দেওয়া। অনেক ইনস্টিটিউশনকে একত্রিতকরণের একটা নতুন পদ্ধতি শিক্ষাক্ষেত্রে অপচয় রুখতে পারে, যা মানব উন্নয়ন বা মানব পুঁজির একটা যথার্থ বিকাশ কিন্তু ঘটাতে পারে। এবং এই
বিষয়গুলো শুধু যে ভারতবর্ষে হচ্ছে তা নয়, সমস্ত উন্নত রাষ্ট্র, বিশেষ করে আমরা যদি কলম্বিয়া, চিলি, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেট, এই সমস্ত জায়গায় আমরা দেখেছি ডিবিটি পদ্ধতি, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মতো বিষয়টি অনেক বেশি সাফল্যের মুখ দেখেছে। আমি পাঠক সমাজকে বলতে চাই, আমরা আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে যখন বিষয়ের একটা সার্বিক মূল্যায়নের প্রসঙ্গ আমাদের সামনে হাজির হয়, তখন এটা বলার অপেক্ষা রাখে না যে এই পঠন পাঠন আমাদের কোন প্রয়োজনীয়তাকে মান্যতা দেয়। দেখুন, মানব পুঁজি এর যথার্থ যদি ব্যবহার হয় তবেই মানব উন্নয়ন সম্ভব। মানব উন্নয়ন এর মধ্য দিয়ে আমরা আমাদের রাষ্ট্রকে উন্নত করতে পারি। আর উন্নত রাষ্ট্র গড়ার ক্ষেত্রে শিক্ষায়, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক এই তিন অগ্রগতির মানদণ্ড হয়ে উঠতে পারে। এই বলে আমি আমার আলোচনা আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।